আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রাহাতুল ইশা টিউটোরিয়ালসে। সূর্যের সারফেসের তাপমাত্রা ৬,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিভাবে মাপছিল জানো? অনেক আগে একজন বিজ্ঞানী অ্যাপোলো 69 নামের একটা স্যাটেলাইটে করে হ্যাঁ স্পেসশিপে গেলে সূর্যের কাছে গেছিল। তারপর সূর্যের গায়ে একটা থার্মোমিটার ধরছে, ধরে দেখে ৬,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। ওরে বাবা! তারপরে সে আমাদেরকে ফোন করে জানাইছে যে সূর্যে আসি, এসে পড়ছি, অনেক কষ্ট করে, যেতে পারবো কিনা জানি না, টেম্পারেচারটা তোমরা লিখে রাখো ৬,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। তো এভাবেই কি মাপা হয়েছিল সূর্যের টেম্পারেচার? সূর্যে গিয়ে সেখানে বসে থার্মোমিটার ধরে সূর্যের তাপমাত্রা আমরা মাপছি? না। সূর্যের তাপমাত্রা আমি বাসায় বসে মাপতে পারবো? সূর্যের তাপমাত্রা মাপার জন্য সূর্যের কাছে যাওয়ার দরকার নেই। পৃথিবীতে বসেই সূর্য থেকে যে আলোগুলো আসে, সে আলোগুলো অ্যানালাইসিস করেই আমি বলে দিতে পারবো সূর্যে এখন কত তাপমাত্রা চলে। এইরকম যে ফ্যাসিনেটিং একটা মজার একটা ঘটনা আমরা ঘটাইতে পারতেছি, দ্যাটস বিকজ অফ কৃষ্ণ বস্তুর বিকিরণ। এর লেখাপড়াকে কাজে লাগায় আমরা সূর্যের তাপমাত্রা পৃথিবীতে বসে মেপে ফেলি। বা তোমরা দেখবা যে কামাররা যে কাজ করে, লোহা, তাই না, লোহা নিয়ে কাজ করে, লোহাকে গরম করলে লোহার রং কি হয় বলতো? লোহাকে অনেক টেম্পারেচারে গরম করলে লোহার রং প্রথমে লাল হয়ে যায়, লাল। আরো যদি গরম করো, লোহার রং হয় সবুজ। আরো গরম করলে লোহার রং এক পর্যায়ে গিয়ে হয়ে যায় নীল। এটা জানো কিনা? আরেক পর্যায়ে গিয়ে দেখা যায় লোহা থেকে কোনো রঙই বের হচ্ছে না। এরকম কিন্তু হয়। যদি আমরা লোহাকে মোটামুটি কয়েক হাজার ডিগ্রিতে উত্তপ্ত করলে লাল হয় প্রথমে, তারপর সবুজ হয়, আস্তে আস্তে গিয়ে এক পর্যায়ে নীল হয়ে যায়, এবং তারপরে গিয়ে আর আলো দেখা যায় না। ১০,০০০ ১২,০০০ ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমি লোহাকে গরম করি, দেখা যাবে লোহা থেকে নীল রং বের হয়ে আসতেছে, নীল রঙের লোহা। গরম করলে লাল হয়, লাল হয় আমরা জানি, গরম করলে ভাই নীলও হইতে পারে, আরো গরম করতে জানতে হবে। লোহাকে যত বেশি গরম করবে সেটা একসময় আস্তে আস্তে নীল হবে। এই যে ফ্যাসিনেটিং কিছু ব্যাপার, মজার কিছু ব্যাপার, লোহাকে গরম করলে সেটা লাল থেকে এক পর্যায়ে নীল হয়ে যায়, বা পৃথিবীতে বসেই সূর্যের তাপমাত্রা মাপা যায়, এই জিনিসগুলোকে এক্সপ্লেন করা যায় কৃষ্ণ বস্তুর বিকিরণ এই টপিক দিয়ে। তো এটা আমাদের, আমি খেয়াল করছি এই টপিকটা যে আমাদের সিলেবাসে আছে, আশা করি তোমরা জানো সবাই। এটা আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার 8-এ আছে, কৃষ্ণ বস্তুর বিকিরণ। তবে তোমরা খুব একটা গুরুত্ব দিয়ে পড়ো না, বাট মজার জিনিস, এগুলো তোমার বিজ্ঞান সম্পর্কে জানার আগ্রহ বাড়াবে। এই টপিকটা নিয়ে আমি আজকে ডিটেলস আলোচনা করব। এখানে প্ল্যাঙ্কের সূত্র, ভিয়েনের সূত্র, স্টিফানের সূত্র, তারপরে যে আরো কার কার ইয়ে আছে না ওইখানে, ভিনের সূত্র আরেকটা আছে, রেলাজেন্সের সূত্র, নাম মনে থাকে না আমার খুব একটা। এগুলো সবগুলোর মধ্যে কি সম্পর্ক খুব সহজেই আজকে শিখে ফেলবো ইনশাআল্লাহ। তো কৃষ্ণ বস্তুর বিকিরণ দিয়ে কিন্তু আমরা পৃথিবীতে বসেই সূর্যের তাপমাত্রা মাপছি। আবার লোহাকে গরম করলে সেটা এক পর্যায়ে নীল কেন হবে সেটাও আমরা এক্সপ্লেন করতে পারি। তো ঘটনা আগে বুঝতে হবে কৃষ্ণ বস্তু জিনিসটা কি। তোমাদের কি মনে হয়, হোয়াট ইজ ব্ল্যাক বডি? ইংরেজিতে ব্ল্যাক বডি বলে, ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি জিনিসটা কি? এখানে ব্ল্যাক বডি কে বলতো? এই দুইটা মার্কারের মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক মার্কার, একটা হচ্ছে রেড মার্কার। এখানে ব্ল্যাক বডি কোনটা? তোমরা কমেন্টে লিখো তো এখানে ব্ল্যাক বডি কোনটা। যাই হোক, যখন একটা কমেন্টে লিখছো, তো আমাদের যেটা নর্মাল ধারণা থেকে মনে হয় ব্ল্যাক বডি মানে কালো রঙের বস্তু। তবে সত্যি কথা হচ্ছে কালো রঙের বস্তু হওয়ার সাথে ব্ল্যাক বডি হওয়ার কোনো সম্পর্ক নাই। এবং আমার এই দাবির পক্ষে জোরালো যুক্তি হচ্ছে, আমাদের আশেপাশে যতগুলো বস্তু আছে তার মধ্যে সবচেয়ে ভালো ব্ল্যাক বডি হচ্ছে সূর্য। সূর্য, দা সান। সূর্য হচ্ছে ব্ল্যাক বডির খুব ভালো একটা এক্সাম্পল। বাট ও কিন্তু দেখতে কালো না, ও একেবারে ধবধবা সাদা, ইউরোপিয়ান গ্রেডের সাদা। আমাদের এই যে এশিয়ান সাদা না, ইউরোপিয়ান ফর্সা একেবারে। তারপরও সে ব্ল্যাক বডি। তার মানে ব্ল্যাক বডি হওয়ার সাথে কালো রঙের হবার কোনো সম্পর্ক নাই। তাহলে ব্ল্যাক বডি জিনিসটা কি? এখানে আমি কিছু কনসেপ্ট তোমাদের মাথায় দিব, যে কনসেপ্টটা তোমাদের নক্ষত্রের জন্ম মৃত্যু ওটা বুঝতেও সাহায্য করবে। তো মনে করো একটা বস্তু, যে কোনো একটা বস্তু, ব্ল্যাক বডি হওয়ার দরকার নেই, যে কোনো বস্তু, মনে করো আমার হাতের এই গ্রিন মার্কারটা, বা আমার এই মোবাইল ফোনটা, বা আরো অনেক কিছু আছে এখানে, সব তো দেখানো যাবে না। যে কোনো একটা বস্তু, তাকে তুমি একটা জায়গায় রাখছো, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে তার
সারাউন্ডিংস। তো অবজেক্টের একটা টেম্পারেচার আছে, টেম্পারেচার অফ অবজেক্ট, আবার তার সারাউন্ডিংস এর একটা টেম্পারেচার আছে, তাই না? মনে করো আমাদের সারাউন্ডিংস এর টেম্পারেচার 25°C আমরা ধরি যেটাকে, আর অবজেক্টের টেম্পারেচার সেটা যে কোনো কিছু হতে পারে, তাই না? যে কোনো কিছু হতে পারে। তো যদি এমন হয় যে একটা অবজেক্টের টেম্পারেচার মনে করো হচ্ছে 50°C আর তার সারাউন্ডিংস এর টেম্পারেচার 25°C, যদি একটা অবজেক্ট মানে বস্তু তার মানে আশেপাশের চেয়ে বেশি গরম হয়, বেশি উত্তপ্ত হয়, সেক্ষেত্রে সে তাপ বিকিরণ করে, এমিট করে, মানে আলো এমিট করে, আলো আলো এমিট করবে, আলো বের করে দিবে। আবার যদি একটা বস্তুর টেম্পারেচার তার সারাউন্ডিংস এর চেয়ে কম হয়, সারাউন্ডিংস 25 ধরতেছি রুম টেম্পারেচার, যদিও অনেকে দাবি করো গ্রীষ্মকালে হাজারি স্যার নাককে বলে দিতে হবে যে 40° যাতে তিনি হিসাব করেন, বাট জোকস অ্যাপার্ট, যদি কম হয় তাহলে সে আলো শোষণ করবে। এটা সকল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ যদি যদি টেম্পারেচার অফ অবজেক্ট ইজ গ্রেটার দেন টেম্পারেচার অফ সারাউন্ডিংস, ইন দ্যাট কেস সেই বস্তুটা তাপ বিকিরণ করবে। আর টেম্পারেচার অফ অবজেক্ট যদি সারাউন্ডিংস এর চেয়ে কম হয় তাহলে সে তাপ শোষণ করবে, যে কোনো বস্তু, মানে আলো আলো বিকিরণ করবে, আলো শোষণ করবে। ঘটনা হচ্ছে আলো তো অনেক রকম আছে, বেনি আসহ কলায় আমি ধরলাম। এখন যদি এমন হয় একটা বস্তু উত্তপ্ত অবস্থায়, মনে করো 100 রকম আলো আছে, 100 রকম আলো আছে, আমি জাস্ট এগুলো হিসাবের সুবিধার্থে বলতেছি, আলো তো এভাবে গণা যায় না, তাই না? মনে করো একটা বস্তু সে উত্তপ্ত অবস্থায়, মানে যে সে যখন আলো বিকিরণ করবে, সে যদি 100টার মধ্যে 100টা আলোই বিকিরণ করে দেয়, 100টার মধ্যে 100টাই বিকিরণ করে দিচ্ছে, অর্থাৎ মনে করি বেনিয়া সহ কলা এখানে তো 60টা, এরকম টোটাল 100 রকম আলো আছে, এবং একটা বস্তু তাপ বিকিরণের সময় 100-র মধ্যে 100টাই বিকিরণ করে দিচ্ছে। ওকে, এবার সে বিকিরণ করতে করতে ঠান্ডা হয়েছে, আমি তাকে ফ্রিজে নিয়ে আরো ঠান্ডা করছি, করতে করতে এমন অবস্থা হয়েছে যে তার টেম্পারেচার আশেপাশের টেম্পারেচার থেকে কম। দেখো, টেম্পারেচার অফ অবজেক্ট ইজ লেস দ্যান টেম্পারেচার অফ সারাউন্ডিংস, সেই ক্ষেত্রে সে কিন্তু তাপ আবার শোষণ করবে, এবং দেখো আলো শোষণ করবে, এবং সে যখন আলো শোষণ করবে তখন 100টার মধ্যে 100টা আলোই সে শোষণ করে ফেলবে। অর্থাৎ মনে করো আমার এই রুমের টেম্পারেচার হচ্ছে 25°C, একটা বস্তু দেখাই, দাঁড়াও, মনে করো এই স্ট্যাপলারটার টেম্পারেচার এখন 50°, তাহলে 50°তে ও কি করবে, যত রকমের আলো সম্ভব 100 রকমের আলোই সে বিকিরণ করবে, 100টার মধ্যে 100টাই বিকিরণ করে দিবে। আবার একে যদি আমি ফ্রিজে নিয়ে ঠান্ডা করে 5°তে নামায় আনি, তখন সে আলো শোষণ করবে না ভাইয়া? শোষণের সময় সে 100টার মধ্যে 100টা আলোই শোষণ করে ফেলবে। যদি কোনো বস্তু এইরকম আচরণ করতে পারে তখনই আমরা তাকে ব্ল্যাক বডি বলবো। তাহলে ব্ল্যাক বডি ডেফিনেশন সবাই বুঝতে পারছে কিনা? তাহলে দেখো, একটি বস্তু, যেসব বস্তু উত্তপ্ত অবস্থায় সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করে এবং শীতল অবস্থায় সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে, তাকে বলা হয় কৃষ্ণ বস্তু। কৃষ্ণ বস্তু বুঝতে পারছি? কৃষ্ণ বস্তু মানে কালো রঙের না দেখতে। এখন ঘটনা হচ্ছে কি হবে ভাইয়া, দেখো জিনিসটা, একটা জিনিস যদি, একটা বস্তু মনে করি স্ট্যাপলারটাই যদি সকল দৈর্ঘ্যের আলো বিকিরণ করে, তাহলে কি হবে? আমরা জানি সকল আলো মিলেমিশে হয়ে যায় কি সাদা, তখন তাকে সাদা দেখা যাবে। ব্যাপারটা কি বুঝাতে পারছি আমি? অর্থাৎ দেখো, একটা কৃষ্ণ বস্তু যখন আশেপাশের চেয়ে উত্তপ্ত অবস্থায় থাকবে তখন তাকে সাদা দেখা যাবে, বিকজ সে যেহেতু সব আলো বিকিরণ করতেছে, আর আমরা জানি সব আলো মিলেমিশে যৌগিক রং তৈরি হয় সাদা রং, তাহলে তাকে সাদা দেখা যাবে। আবার দেখো, যখন সেই বস্তুটা সকল আলো শোষণ করবে, বেনি আসহ কলা যাই আলো তাকে দিচ্ছ সব চুষে ফেলতেছে, তাহলে সে কোনো আলোই বিকিরণ করবে না, তাহলে তখন তাকে কালো দেখা যাবে, ব্ল্যাক দেখা যাবে। আমি কি ভাই ব্যাপারটা বুঝাতে পেরেছি? তাহলে দেখো, কৃষ্ণ বস্তুগুলোকে উত্তপ্ত অবস্থায় ফটফটে সাদা এবং শীতল অবস্থায় কুচকুচে কালো দেখা যায়, বিকজ সে উত্তপ্ত অবস্থায় সকল আলো বিকিরণ করে, সব আলো মিলেমিশে সাদা হয়ে যায়,
আবার সে শীতল অবস্থায় সকল আলো শোষণ করে, যার ফলে তাকে কালো দেখা যায়। বুঝতে পারছি কিনা? এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো আমাদের সূর্য কিন্তু একটা কৃষ্ণ বস্তু। প্রমাণ কি? দেখো সূর্যর টেম্পারেচার 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, আর তার আশেপাশে তো একেবারেই ঠান্ডা বলতে গেলে। তার মানে সূর্য কিন্তু আশেপাশের অবস্থা থেকে গরম বা উত্তপ্ত। এই উত্তপ্ত অবস্থায় সে সবগুলো আলো বিকিরণ করতেছে, বেনি আসহ কলা, এবং সবগুলো আলো মিলেমিশে আমরা সাদা রং দেখতে পারতেছি সূর্য থেকে। সূর্য দেখতে সাদা। আবার যে কালো বস্তুগুলো আছে, ভূষা কালি, এরকম অনেক কালি টালি আছে, ওরা ঠান্ডা অবস্থায় থাকে এবং সব আলো শোষণ করে ফেলে, তাই ওদেরকে কালো দেখা যায়। এখন বাস্তবে কোনো 100% কৃষ্ণ বস্তু সম্ভব না। এমন কোনো বস্তু নাই যে সব আলো শোষণ করে ফেলতে পারে, বা এমন কোনো বস্তু নাই যে সে সব আলো বিকিরণ করতে পারে। হয়তো 90%, 98%। মনে করো আমি যদি এই মার্কারটার কথা, এই ইয়াটার কথা বলি, স্ট্যাপলারটা, এটা দেখতে কোন রঙের ভাইয়া? লাল রঙের। তার মানে মনে করো ও যখন গরম অবস্থায় আছে, হ্যাঁ, তখন ও কি করতেছে? ও 100টার মধ্যে মনে করো 80টা আলো বিকিরণ করতেছে। তাই ওকে দেখা যাচ্ছে কি ভাইয়া? লাল দেখা যাচ্ছে। বাকি 20টা কিন্তু সে শোষণ করতেছে। আমরা জানি কৃষ্ণ বস্তু কি করবে? কৃষ্ণ বস্তু গরম অবস্থায় সব বিকিরণ করবে, বাট এটা তো কৃষ্ণ বস্তু না। সেই জন্য ও 100টার মধ্যে 80টা বিকিরণ করতেছে, বাকি 20টা শোষণ করতেছে। বুঝতে পারছো? এই হচ্ছে এখানে ব্যাপার। আবার ওকে যখন আমরা লাল করে ফেলবো, মনে করে 100টার মধ্যে 80টা শোষণ করবে, 20টা বিকিরণ করবে। অর্থাৎ দেখো, যারা পারফেক্ট ব্ল্যাক বডি, তারা গরম হয়ে গেলে 100টার মধ্যে 100টাই বিকিরণ করবে, আর ঠান্ডা হলে 100টার মধ্যে 100টাই শোষণ করবে। আর এই যে এইসব যেসব বস্তু আছে, এটা মনে করো 20টা বিকিরণ করবে, 80টা শোষণ করবে, বা 80টা বিকিরণ করবে, 20টা শোষণ করবে। অর্থাৎ এটা মনে করো আমি বলতে পারি 80% ব্ল্যাক বডি, যে এর মধ্যে 100টা আলো এসে পড়লে 80টাই শোষণ করে ফেলে, 20টা বিকিরণ করে। ওই 20টার মধ্যে এটাকে আমরা লাল দেখতে পাই। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এটাও কিন্তু কৃষ্ণ বস্তু, বাট 80%, নট 100%। এটা 80% কৃষ্ণ বস্তু। সূর্য প্রায় 100% কৃষ্ণ বস্তু, 98% মনে হয়। বুঝতে পারছি কৃষ্ণ বস্তুর কনসেপ্টটা? তাহলে এটাও কিন্তু কৃষ্ণ বস্তু, বাট নট 100%, এটা 80% কৃষ্ণ বস্তু। হ্যাঁ, এটা মনে করো 75% কৃষ্ণ বস্তু, এরকম আর কি ব্যাপারটা। যদি এটা কালো দেখা যায়, তাহলে মনে করো এই ব্ল্যাক মার্কারটা মোটামুটি 95% শোষণ করে ফেলে, তাহলে এটা 95% কৃষ্ণ বস্তু। হ্যাঁ, এটা মনে করো সব শোষণ করছে, কিন্তু সবুজটা তো করে নাই। তাহলে সবুজ যেহেতু বিকিরণ করতেছে, কি আমি বলতে পারি 80% কৃষ্ণ বস্তু, এরকম আর কি ব্যাপারটা। তাহলে এই হচ্ছে ভাই কৃষ্ণ বস্তু। এখন আমি তোমাদের ক্লাসের শুরুতে দুইটা ঘটনা বলছি, একটা হচ্ছে সূর্যের তাপমাত্রা মাপা, আর একটা হচ্ছে লোহার লাল কালো নীল এসব হওয়া। এখন এই ঘটনাগুলোর ব্যাখ্যা আমি এখন দিব, যেগুলো কিভাবে হয়। তোমরা কি সবাই বুঝতে পারতেছো কিনা ভাইয়া? ক্লাসগুলো রেকর্ড করতেছি, সবাই বুঝতে পারতেছো কিনা বলো জিনিসগুলো। আর তোমরা কমেন্টে অবশ্যই রেসপন্স করবা, তো কমেন্টে দেখতে হবে, তো ক্লাসগুলো একটু দেখে একটু শেখার চেষ্টা করো। তো কৃষ্ণ বস্তুর বিকিরণে যে আমি যদি একটা লোহাকে উত্তপ্ত করি, লোহাকে গরম করি, হ্যাঁ, এই মতো লোহার একটা দ্বন্দ্ব, দাঁড়াও, লোহার একটা দ্বন্দ্বই 4টা ছবি এঁকে দেখাই। হ্যাঁ, আমরা কালার গ্রেডিংটাও জানি, বে নি আ সহ কলা, এবং আমরা জানি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, আর সবচেয়ে বেশি হচ্ছে কার? বেগুনির। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয় কার? বেগুনির। এখন দেখো, একটা লোহার দ্বন্দ্ব, সেটা বেসিক্যালি হয় কালো, ব্ল্যাক হয়। এবার মনে করো আমি সেটাকে উত্তপ্ত করছি, মনে করো আমি এখানে টেম্পারেচার গুলো পারফেক্টলি লিখতে পারতেছি না, জাস্ট কাছাকাছি একটা এস্টিমেটেড ভ্যালু। মনে করো আমি 4000 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করছি, 4000 কেলভিনে। 4000 কেলভিন উত্তপ্ত করলে কি হবে বলতো? 4000 কেলভিনে উত্তপ্ত করছে, উত্তপ্ত করলে কি হবে বলতো? এটা তখন যেহেতু আশেপাশে টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ওর হচ্ছে 4000 কেলভিন, তার মানে আশেপাশের চেয়ে গরম, তাহলে ও আলো বিকিরণ করবে। আলো বিকিরণ করার সময় ও যেহেতু কালো ছিল, কৃষ্ণ বস্তুর কাছাকাছি, ও সবগুলো আলোয় বিকিরণ করবে, বেনি সহ কলা সবগুলাই বিকিরণ করবে ও। ঠিক আছে, দেখো আমি এখানে সব আলো তো দেখাতে পারবো না, আমি শুধুমাত্র কি কি দেখাবো দেখো, বেগুনিটা দেখাই, হ্যাঁ, সবুজটা দেখাই, আর লালটা দেখাই। লাল,
মনে করি 3টা আলো বিকিরণ করতেছে, তাহলে দেখো প্রথমে যখন তুমি তাকে কম তাপমাত্রা দিচ্ছ তার মধ্যে শক্তি কিন্তু কম, তার মানে সে তখন কি করতেছে দেখো, তখন সে কিন্তু বেগুনীয় বিকিরণ করতেছে, সে সবুজও বিকিরণ করতেছে, আবার সে লালও বিকিরণ করতেছে 4000°C। দেখো বেগুনি আছে, সবুজ আছে, লালও আছে। এবার টেম্পারেচার একটু বাড়াও, বাড়ায় তুমি মনে করো করলা হচ্ছে 7000 কেলভিন। তখন কি দেখা যাবে জানো, তখনও দেখা যাবে সে বেগুনি বিকিরণ করে, সবুজও বিকিরণ করে, আবার লালও বিকিরণ করে, তিনটাই কিন্তু বিকিরণ করতেছে। বোঝার চেষ্টা করো। টেম্পারেচার আরো বাড়াও, বাড়াই করো 10,000 কেলভিন। এই অবস্থায় আসলে সে বেগুনি বিকিরণ করে, সে লালও বিকিরণ করে, সে সবুজও বিকিরণ করে, সবগুলোই কিন্তু বিকিরণ করতেছে। অর্থাৎ দেখো তাকে যখন তুমি উত্তপ্ত করছো সে সবগুলো আলোই কিন্তু বিকিরণ করে। মানে আমি শুধুমাত্র আমার কাছে যেগুলো মার্কার আছে সেগুলোই দেখাইছি, বেগুনি, সবুজ আর লাল, বাট বাকি সবগুলাই কিন্তু করে। এখন দেখো যখন সে 4000°C আছে তখন সে সবগুলো আলোই বিকিরণ করতেছে সত্য, বাট সবচেয়ে বেশি বিকিরণ করতেছে কোনটা, সবচেয়ে বেশি আলো বের হচ্ছে কোন রঙের মাধ্যমে বলো তো ভাইয়া, দেখে বলো। সবচেয়ে বেশি আলো বের হচ্ছে কোন রঙের মাধ্যমে, দেখো তো ভাইয়া। যখন সে 4000°C আছে তখন সবচেয়ে বেশি আলো বের হচ্ছে লাল রঙের মাধ্যমে, তাই তখন আমরা তাকে দেখবো হচ্ছে লাল। অর্থাৎ এর কাছ থেকে এখন বেশিরভাগ আলোই লাল আসতেছে, সবুজ এবং বেগুনিও আসছে হালকা, বাট সেটা দেখা যাবে না। ওকে আমরা দেখবো হচ্ছে কিরকম ভাইয়া, লাল। ও কিন্তু সবুজ আর বেগুনিও একটু পরিমাণে বিকিরণ করতেছে, বাট ওকে আমরা লাল দেখবো। আমি যখন তাপমাত্রা বাড়ালাম 7000 কেলভিন করলাম, তখনও দেখো ও বেগুনিও নির্গমন করে, সবুজও করে, লালও করে, বাট সবচেয়ে বেশি করতেছে কোনটা, সবুজটা। তাই এখন তাকে আমরা সবুজ দেখব। অর্থাৎ একটা বস্তু থেকে সবচেয়ে বেশি শক্তি নিয়ে যে আলোটা বের হয়, দেখো সবচেয়ে বেশি শক্তি কোন আলোর মধ্যে আছে, সবুজের মধ্যে না, তাহলে আমরা তাকে সবুজ দেখব। এখানে আসো, এখানেও কিন্তু সে বেগুনি বিকিরণ করতেছে, সবুজ করতেছে, লাল করতেছে, বাট সবচেয়ে বেশি শক্তি নিয়ে কোনটা বের হচ্ছে, বেগুনিটা, তাই তাকে আমরা এখন বেগুনি দেখব। অর্থাৎ দেখো তোমরা আমাকে এখন বলবা টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে কালার কি হয়েছে ভাইয়া, চেঞ্জ হয়েছে, এবং তরঙ্গ দৈর্ঘ্য এখানে বাড়ছে না কমছে বলো তো ভাইয়া। তরঙ্গ দৈর্ঘ্য দেখো এখানে y1, এখানে y ধরলাম 2, সরি ল্যামডা 3। দেখো আমি যত টেম্পারেচার বাড়াচ্ছি তত কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা কমে যাচ্ছে। আচ্ছা এখানে উল্টা উল্টা দেখাইছিলাম, এটা হচ্ছে ভুল। ফ্রিকোয়েন্সি বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে হচ্ছে এইদিকে, সরি ভুল হয়ে গেছে। বেগুনি আলোর শক্তি সবচেয়ে বেশি হয় আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়। তাহলে খেয়াল করে দেখো টেম্পারেচার বাড়ানো হলে তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে কমে যায়। মানে ব্যাপারটা আমরা সিম্পলি ভাবে কনসিডার করতে পারি যে যদি আমরা বেশি তাপমাত্রা দেই তাহলে বেশি শক্তিওয়ালা আলো বের হবে। এবং তোমরা বলো সবচেয়ে বেশি শক্তি কোন আলোর, বেগুনির। মনে রাখবা বেগুনি আলোর সব বেশি, সব বেশি, শুধু তরঙ্গ দৈর্ঘ্য বাদে আর বেগ বাদে। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয় লাল আলোর, বাকি সবকিছুই হচ্ছে বেগুনি আলোর বেশি। তাহলে শক্তি কোন আলোর বেশি, বেগুনির বেশি। তুমি বেশি তাপমাত্রা দিলে বেশি শক্তিওয়ালা আলো বের হবে, মানে বেগুনি আলো বের হবে। তবে শক্তি বেশি হলেও তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কি ভাইয়া কম। তারপরে দেখো তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কি হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে ভাইয়া, কমে যাচ্ছে। অর্থাৎ আমি লোহাটাকে যত বেশি গরম করতেছি, লোহাটাকে যত বেশি গরম করতেছি তার থেকে বের হয়ে আসা সর্বোচ্চ শক্তি সম্পন্ন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কমে যাচ্ছে। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সব আলোই কিন্তু নির্গমন হয়। দেখো 4000 কেলভিনেও কিন্তু বেনি আসহ কলা সবই ছিল, 7000 কেলভিনেও বেনি আসহ কলা সবই ছিল, 10,000 কেলভিনেও বেনি আসহ কলা সবই আছে, বাট 4000 কেলভিনেও কে লাল দেখা যাচ্ছে, বিকজ ও থেকে লাল রংটা বেশি বের হচ্ছে। লাল রংটা সবচেয়ে বেশি শক্তি নিয়ে আসতেছে, আমাদের চোখে এসে লাগতেছে লাল দেখতেছি। 7000 কেলভিনেও কে সবুজ দেখা যাচ্ছে, বিকজ সবুজ আলোটা সবচেয়ে বেশি শক্তি নিয়ে আসতেছে। 10,000 কেলভিনে বেগুনি দেখা যাচ্ছে, বিকজ বেগুনি আলোটা সবচেয়ে বেশি শক্তি নিয়ে আসতেছে। এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করে একটা সূত্র আছে, সেই সূত্রের নাম হচ্ছে ভিনের সূত্র। আমি জিনিসটা এখানে দেখাই, ভিনের সূত্র, ভিনের সূত্র।
ভিনের কিন্তু দুইটা সূত্র আছে, এটা একটা সূত্র, আরেকটা সূত্র আমরা সামনে দেখব। ভিনের সূত্র, তো ভিনের সূত্রে কি বলা হয়েছে? এই সিম্পল কথাটাই বলা হয়েছে যে তুমি একটা বস্তুকে উত্তপ্ত করতেছো, উত্তপ্ত করলে দেখো বিভিন্ন আলো বের হবে, এর মধ্যে সবচেয়ে বেশি যে আলোটা বের হবে সে আলোটা হচ্ছে তাপমাত্রার ব্যস্তানুপাতিক। তাপমাত্রার কি ভাইয়া? ব্যস্তানুপাতিক। অর্থাৎ দেখো এখানে বলা হচ্ছে ওয়াই ম্যাক্স, টি ফর টেম্পারেচার। ওয়াই ম্যাক্স হচ্ছে টেম্পারেচারের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দেখো তুমি টেম্পারেচার যত বাড়াইছো, দেখো এখানে ওয়াই ম্যাক্স হচ্ছে কি? বেগুনি। ওয়াই ম্যাক্সটা বুঝতে হবে কিন্তু, এই ওয়াই ম্যাক্স জিনিসটা কি দেখো, এখানে ওয়াই ম্যাক্স মানে হচ্ছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? অ্যাপ্রক্সিমেটলি 400 ন্যানোমিটার। এখানে ওয়াই ম্যাক্স হচ্ছে সবুজ আলো, কত হয়? অ্যাপ্রক্সিমেটলি 600 ন্যানোমিটার। এখানে ওয়াই ম্যাক্স মানে হচ্ছে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য, সরি উল্টা লিখে ফেলতেছি, এটা হচ্ছে 800 ন্যানোমিটার ধরো, আর এটা হচ্ছে মনে করো 400 ন্যানোমিটার। ওয়াই ম্যাক্স মানে বুঝছো, মানে যে রঙের দেখা যাবে বস্তুটাকে সেটাই হচ্ছে ওয়াই ম্যাক্স। সব তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ভাই বের হচ্ছে, বাট সবচেয়ে বেশি যেটা বের হচ্ছে ওই কালারের দেখবো আমরা বস্তুটাকে, এবং ওটাই হচ্ছে ওয়াই ম্যাক্স। ওটাই হচ্ছে কি ভাইয়া? ওয়াই ম্যাক্স। হ্যাঁ দেখো, ওটাই হচ্ছে কি? ওয়াই ম্যাক্স। ঠিক আছে, তাহলে ভিন বলল এই ওয়াই ম্যাক্সটা টেম্পারেচারের ব্যস্তানুপাতিক, এবং তোমরা দেখো টেম্পারেচার যতই বাড়তেছে ওয়াই ম্যাক্স কমে আসছে। দেখছো টেম্পারেচার 4000 থেকে 7000 করলাম, ওয়াই ম্যাক্স 800 থেকে কমে 600 হয়ে গেল। টেম্পারেচার 7000 থেকে বাড়িয়ে 10,000 করলাম, ওয়াই ম্যাক্স 600 থেকে কমে 400 হয়ে গেল। অর্থাৎ ব্যস্তানুপাতিক, একেবারে ব্যস্তানুপাতিক হয়, পারফেক্টলি ব্যস্তানুপাতিক। অর্থাৎ সবচেয়ে বেশি যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা বের হবে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা হবে তাপমাত্রার ব্যস্তানুপাতিক। তো ব্যস্তানুপাতিক যখনই বলবে এখানে একটা ব্যস্তানুপাতিকতার সূত্র থাকবে, ওয়াই ম্যাক্স 1/t। এই বি হচ্ছে ভিনের ধ্রুবক, বি হচ্ছে ভিনের ধ্রুবক, এবং এটার মান হয় 2.898 ইন্টু 10⁻³ মিটার ইন্টু কেলভিন। মিটার মানে তরঙ্গ দৈর্ঘ্যের মিটার, আর এই টেম্পারেচারের কেলভিন। বুঝতে পারছো তো? তাহলে এই হচ্ছে ভিনের ধ্রুবক, 2.898 ইন্টু 10⁻³ মিটার পার কেলভিন। তাহলে এখন যদি আমাকে একটা কৃষ্ণ বস্তু দেওয়া হয়, দিয়ে বলা হয় যেটাকে আমি অমুক তাপমাত্রা উত্তপ্ত করব, বলো তো কোন রঙের দেখা যাবে? তুমি কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবা। তোমাকে বললে একটা কৃষ্ণ বস্তুকে আমি 5000 কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত করব, ওকে কোন রঙের দেখা যাবে? তুমি কি করবা ভাইয়া বলো তো? তুমি জাস্ট এখানে বি এটার মান বসাবা 2.898 10⁻³ টেম্পারেচার বসাবা 5000, ব্যাস রেজাল্ট চলে আসবে। দেখো তো কত হয়, করে দেখাবো নাকি? আমি ওরা অঙ্ক টঙ্ক করাইতে ভালো লাগে না আমার বেশি। তারপর করে দেখাই একটা নাকি? 5000 কেলভিনে কত হয় দেখো তো, ভাগ করলে এটাকে যদি 5000 দিয়ে ভাগ করো কত আসবে, করে দেখো তো কত আসছে। দেখি একটু কত আসে নাকি, ম্যাথটা করে দেখি কত আসে। 5000, আচ্ছা 10,000 দিই, 10,000 দিলে রাউন্ড ফিগার হয়। 10,000 দিলে জিনিসটা সহজ হয়। 10,000 কেলভিনে উত্তপ্ত করতেছে একটা বস্তুকে, 10,000 কেলভিন। 10,000 কেলভিন মানে হচ্ছে 10⁴ কেলভিন। 10⁴ দিয়ে এটাকে ভাগ করলে কত আসবে বলো দেখি ভাইয়া? 2.898 ইন্টু 10⁻⁷। তাহলে এটাকে যদি আমি 10⁻৯ করতে চাই, মানে ন্যানোমিটারে আনতে চাই, তাহলে 10⁻৯, এই যে এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো পাওয়া যাবে। এটা হচ্ছে মোটামুটি অতি বেগুনি আলো, 2.898। বুঝো নাই? ভাগ করে দেখাইলাম, যারা একটু সময় নিয়ে তোমরা দেখো, আমি ম্যাথ ভাঙ্গে ভাঙ্গে করতে একটু প্রবলেম হয় আমার, ভুল করে ফেলি। তাহলে দেখো যদি আমি একটা কৃষ্ণ বস্তুকে 10,000 কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত করি, সেখান থেকে 298 ন্যানোমিটার, 289 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলো বেরিয়ে আসবে। আর 289 ন্যানোমিটার হয় অতি বেগুনি, হ্যাঁ অতি বেগুনির মতোই হবে আর কি, এরকম একটা কিছু আসবে। তাহলে বুঝতে পারছো জিনিসটা সিম্পল না? হ্যাঁ, তাহলে এরকম কিন্তু ম্যাথ করা যায় এখান থেকে, সুন্দর সুন্দর ভিন্ন সূত্র থেকে। জাস্ট টেম্পারেচার দিলে আমি বলে দিতে পারবো যে অমুক তাপমাত্রায় ও কোন রঙের আলো বিকিরণ করবে। এই হচ্ছে ভাই ব্যাপার এখানে। আর এখানে যে জিনিসটা আমি বলছিলাম যে লোহাকে যত গরম করবা সেটার কালার চেঞ্জ হয়ে হয়ে একসময় বেগুনি হয়ে যাবে, কারণটা কি? বিকজ আমরা দেখতে পারতেছি তাপমাত্রা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তার মানে তাপমাত্রা যত বাড়াবা
তরঙ্গ দৈর্ঘ্য তত কমে যাবে। তাহলে দেখো তাপমাত্রা যত বাড়াচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য কমে বেগুনির দিকে চলে আসবে। তাই প্রাথমিক অবস্থায় যে লোহাটাকে লাল দেখবা, পরবর্তীতে সে লোহাটা আস্তে আস্তে কমলা, হলুদ, সবুজ, আসমানি, নীল করে একসময় বেগুনি হয়ে যাবে, বিকজ অফ ভিনের সূত্র। ভিনের সূত্র কিন্তু আমাদের কৃষ্ণ বস্তুর সাথে জড়িত। তাহলে আমি যদি ভিনের সূত্র একটু, আমি মনে হয় ক্লাসটাকে আমার দুই পার্টে ভাগ করতে হবে। ভিনের সূত্র কিছু একটু গ্রাফে দেখাই, গ্রাফটা কিছু কিছু বইয়ে দেওয়া আছে তো তাই দেখাই দেই। দেখাই, এটা কেটে আবার ওই আরেকটা দুই অংশে দিতে হবে ক্লাসটা। তোমরা তো দেখতে চাও না ক্লাস, আমি অনেক এফোর্ট দিয়ে নেওয়ার চেষ্টা করি, বাট তোমরা ইগনোর করো। আচ্ছা, এখন দেখো ভিনের সূত্রটাকে আমি যদি গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি। আমি এই ওয়াই অ্যাক্সিস বরাবর দেখাবো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ওয়াই, সরি এক্স অ্যাক্সিস বরাবর তরঙ্গ দৈর্ঘ্য দেখাবো ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত ভাইয়া? ল্যামডা। আর এই অ্যাক্সিস বরাবর দেখাবো হচ্ছে তীব্রতা, আলোর তীব্রতা। তীব্রতা মানে হচ্ছে কিউ বাই এটি। এই জিনিসগুলো এখন কি ভাইয়া যদি বোঝার চেষ্টা করি, এই জিনিসগুলো কি? দেখো একটা বস্তু মনে করো আছে, একটা বস্তু থেকে তাপ বেরিয়ে যাচ্ছে। মনে করো একটা বস্তু থেকে 50 জুল তাপ বেরিয়ে গেছে, তাই না? তাপের একক তো জুল। এবার আমি কি করব, এই 50 জুল তাপ বের হতে কতক্ষণ সময় লাগছে, যে কিউ ফর কোয়ান্টিটি অফ হিট কত, 50 জুল, কতক্ষণ সময় লাগছে? মনে করো লাগছে হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এই যে স্মল টি হচ্ছে টাইম, আর এ ফর হচ্ছে এই বস্তুটার সারফেস এরিয়া। তো মনে করো এর সারফেস এরিয়া হচ্ছে 2 মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে বলো দেখি এখানে আই এর ভ্যালু কত হবে? আই এর ভ্যালু হবে 2.5 জুল পার মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে আই জিনিসটা আমরা বুঝতে পারছি, অর্থাৎ একক ক্ষেত্রফল দিয়ে প্রতি সেকেন্ডে কি পরিমাণ তাপ বেরিয়ে যায় সেটা কি বলা হয় হচ্ছে আই, বা নির্গত আলোর তীব্রতা। হ্যাঁ, সেটা কি বলা হয়? আই বা নির্গত আলোর তীব্রতা। ওকে, আচ্ছা, তাহলে আই দ্বারা আমরা বুঝতে পারতেছি যে আই তোমার শক্তি নির্দেশ করতেছে, তাই আছে, নির্গত শক্তির পরিমাণটা নির্দেশ করতেছে। এবার আমি কিন্তু তোমাকে একটা কথা বলছি যে যখনই আমরা উত্তপ্ত করব সকল আলো কিন্তু বের হবে। তাহলে মনে করো একটা লোহার দ্বন্দ্ব আমি নিছি, লোহার দ্বন্দ্বকে আমি সাপোজ 4000 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করতেছি, সেক্ষেত্রে কিন্তু ওর মধ্যে থেকে সব আলোই বের হবে। অর্থাৎ দেখো প্রতিটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কিন্তু একটা একটা পয়েন্ট পড়ছে। তবে সবচেয়ে বেশি শক্তি কোন পয়েন্টের জন্য বলো দেখি ভাইয়া? এখানে একটা পয়েন্টের জন্য পাইছি না সবচেয়ে বেশি শক্তি, এটাই হচ্ছে ওয়াই ম্যাক্স। অর্থাৎ দেখো মনে করো এখানে আমি 4000 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করছি, 4000 কেলভিনে। 4000 কেলভিনে উত্তপ্ত করলে সকল তরঙ্গ দৈর্ঘ্যে কিন্তু আলো আছে, বাট সব দেখো এই তরঙ্গ দৈর্ঘ্য থেকে একটু শক্তি আসছে, মনে করো 10 জুল। এই তরঙ্গ দৈর্ঘ্য থেকে একটু শক্তি আসছে, মনে করো 15 জুল। আর এই তরঙ্গ দৈর্ঘ্য থেকে একেবারে সবচেয়ে বেশি শক্তিটা আসতেছে, মনে করো 20 জুল। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যটি আমরা বলবো হচ্ছে ওয়াই ম্যাক্স। ওয়াই ম্যাক্স যদি হয় 400 ন্যানোমিটার তাহলে বস্তুটাকে বেগুনি দেখা যাবে। এবার আমি টেম্পারেচারটাকে বাড়ায় দিলাম, টেম্পারেচারকে বাড়ালে এই গ্রাফটা বামে চলে আসবে। তো দেখো তখন এই গ্রাফটা হয়ে যাবে এইরকম। টেম্পারেচারকে কি করছে ভাইয়া? 4000 থেকে মনে করো 7000 কেলভিন করে দিচ্ছি। তাহলে দেখো ওয়াই ম্যাক্স মানে যেখান থেকে সবচেয়ে বেশি শক্তি আসে, দেখো সবচেয়ে বেশি শক্তি এই পয়েন্ট থেকে আসে না, এই পয়েন্টটা দেখো আরো ওয়াই ম্যাক্সটা কমে গেছে। ওয়াই ম্যাক্সটা ভাই কি হয়েছে? কমে গেছে। আমি এটাকে আরো নিয়ে আসি, মনে করো 10,000 কেলভিন করলাম, তাহলে দেখো ওয়াই ম্যাক্সটা আরো সরে আসছে। ওয়াই ম্যাক্স দেখো আরো সরে আসছে। অর্থাৎ দেখো এটাই হচ্ছে এই জিনিসটার ব্যাপার আর কি। অর্থাৎ আমি যে তাপমাত্রাটাই উত্তপ্ত করি না কেন সব আলোই তো বের হবে। এর মধ্যে সবচেয়ে বেশি যে আলোটা বের হচ্ছে সে আলোকে বলা হবে ওয়াই ম্যাক্স, মানে এই ওয়েভ লেন্থের ম্যাক্সিমাম আলো পাওয়া যাচ্ছে ওয়াই ম্যাক্স। ওয়াই ম্যাক্স এর ভ্যালুটা টেম্পারেচার বাড়ালে কমে যায়, এটাই হচ্ছে ভিনের সূত্র। বুঝতে পারছো? এরকম একটা গ্রাফ কিছু কিছু বইয়ে দেওয়া আছে, এই ভিনের সূত্রের গ্রাফ হচ্ছে সেটা। বুঝছো যে ওয়াই ম্যাক্সটা দেখো আস্তে আস্তে, আমাদের তো পুরো গ্রাফটা ব্যাপার না, আমাদের ব্যাপারটা হচ্ছে ওয়াই ম্যাক্স পয়েন্টটা। ওয়াই ম্যাক্স কই আছে? তো ওয়াই ম্যাক্স দেখো কমে যাচ্ছে, টেম্পারেচার যতই বাড়তেছে ওয়াই ম্যাক্স কমে যাচ্ছে। এই হচ্ছে ভিনের সূত্রের ব্যাপার। ঠিক
ঠিক আছে ভাই, ভিনের সূত্র বুঝতে পারছি সবাই? ভিনের সূত্র বুঝে থাকলে আমরা মনে হয় ক্লাসটা একটু পজ দেই, সরি মানে এই দুই পর্বে করে ফেলি ক্লাসটা। এই পর্বে এতটুকুই থাকুক নাকি, বাকি অংশটা নেক্সট পর্বে পড়ি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সবাই।